বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছো। বরাবরের মতোই আবারও চলে আসলাম তোমাদের সাথে আমি অনলাইন ক্লাস নিতে। স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমরা দ্বিতীয় ক্লাসে যাওয়ার আগে আমরা প্রথম ক্লাসে যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা ও অর্থের সময় মূল্যের গুরুত্ব। তো আমরা অর্থের সমমূল্যের ধারণা এবং অর্থের সমমূল্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসের আলোচনার বিষয়ে যাওয়ার আগে তো আমরা প্রথম ক্লাসে অর্থের সময়মূল্যের ধারণাটা আবার একটু রিভিউ করে নিব, দেখি আমাদের মনে আছে কিনা। তো একটু দেখি তো অর্থের সময় মূল্য। আচ্ছা, অর্থের সময় মূল্য ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তিত হয়। অর্থাৎ আজকের ১০০ টাকা ১ বছর পরের ১০০ টাকার সমান মূল্য বহন করে না। তাহলে ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে মূল্যের পরিবর্তিত হয়। আজকের ১০০ টাকা আর ১ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। আজকেরটা মূল্যবান কেন ফিনান্সের দৃষ্টিতে, এটা কেন একটু বুঝি দেখি তো। আচ্ছা, তাহলে বলছে যে সময় পরিবর্তনের সাথে সাথে দ্রব্যমূল্যের পরিবর্তনের কারণে, তাহলে কেন আজকের ১০০ টাকা আর ১ বছর পরের ১০০ টাকা সমান না, বুঝছো? সেটা হচ্ছে যে সময় পরিবর্তনের সাথে সাথে দ্রব্যমূল্যের পরিবর্তন, মানে দ্রব্যর যে দামটা পরিবর্তন হয়। তাহলে সেইটি বলছে যে সময় পরিবর্তনের সাথে সাথে দ্রব্যমূল্যের পরিবর্তনের কারণে, দ্রব্যমূল্যের মানে দ্রব্যের দাম পরিবর্তনের কারণে অর্থের ক্রয় ক্ষমতা বা মূল্যের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকেই অর্থের সময় মূল্য বলে। তাহলে আজকের ১০০ টাকা দিয়ে আমরা যে জিনিসটা ক্রয় করতে পারবো, ১ বছর পরে ওই সমপরিমাণ জিনিসটা ক্রয় করতে হয়তো বা ১১০ টাকা লাগবে। তাহলে ফিনান্সের দৃষ্টিতে আজকের ১০০ টাকা আর ১ বছর পরের ১০০ টাকা কেন সমান না, বুঝতে পারছো তো? মানে হচ্ছে আমি আজকে ১০০ টাকা দিয়ে যে জিনিসটা কিনে খেতে পারবো, ১ বছর পরে কিন্তু আমি ওই ১০০ টাকা দিয়ে ওই জিনিসটা কিনে খেতে পারবো না। তাহলে কি আজকেরটা বেশি মূল্যবান? এইটাই বলছে যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। তো এই অর্থের সময় মূল্য পড়ার সময় সবসময় দেখতেছি যে আজকের মূল্য আর ১ বছর পরের মূল্য। আজকের মূল্য মানে বর্তমান মূল্য, আর ১ বছর পরের মূল্য মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে ফিনান্সের মানে হচ্ছে অর্থের সমমূল্যের সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আসলে অর্থের সময় মূল্য নির্ণয়ে খুবই সাহায্য করবে। তো আমরা রিভিউ করে নিলাম অর্থের সময় মূল্যের ধারণা। ঠিক আছে, দেখি তো আজকে আমাদের পাঠের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আজকে আমাদের পাঠের বিষয় অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ। যে অর্থের সময় মূল্য নির্ণয় করতে আমাদের কি কি জিনিস লাগে, এগুলো ছাড়া আমরা আসলে অর্থের সময় মূল্য নির্ণয় করতে পারবো না। তো এই বিবেচ্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অর্থের সময় মূল্য নির্ধারণ কৌশল। অর্থের সময় মূল্য দুইটা কৌশল আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা এই অর্থের সময় মূল্য দুইটা নির্ধারণ কৌশলের মধ্যে আমরা আজকে একটা আলোচনা করব, সেটা হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণের কৌশল বা প্রক্রিয়া। ওকে, দেখি আমরা তাহলে এখন দেখি অর্থের সমমূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়। ওকে, অর্থের সমমূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়, এগুলোর দিকে যাওয়ার আগে আমরা একটু এই চিত্রটার দিকে বা এই ছবিটার দিকে একটু তাকাই। তো এই ছবিটার মধ্যে এখানে সুন্দর করে দেয়া আছে, লেখা আছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট মানে বর্তমান, ভ্যালু মানে মূল্য, বর্তমান মূল্য। ফিউচার ভ্যালু, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, আর ভ্যালু মানে মূল্য, ভবিষ্যৎ মূল্য। তাহলে এখানে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, এগুলো কি অর্থের সময় মূল্য বা অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়। তাই অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়গুলো, আমি যদি অর্থের সময় মূল্য নির্ণয় করতে চাই তাহলে কি কি লাগবে আমরা সেগুলো দেখতেছি। তাইলে এখানে দেখতেছি প্রেজেন্ট ভ্যালু লাগবে, এখানে দেখলাম ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য লাগবে। তাহলে এখানে দেখি তো 0 বছরে দেয়া আছে 1 2 3, আবার দেয়া আছে ইয়ার, আবার দেয়া আছে অপশন 2টা। দেখি তো এখানে কি বোঝা দিতে চেষ্টা করছে, আমরা একটু বুঝি কিনা। আচ্ছা, আমি যদি বর্তমানে এখানে বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি এখন 10,000 টাকা ধরে নিলাম ব্যাংকে জমা রাখি, তাহলে 10,000 টাকা যদি রাখি কয় বছরের জন্য রাখবেন ধরে নিলাম, এখানে সুন্দর করে বলে দিছে, দেখেন সুন্দর করে 3 বছরের জন্য যদি রাখি, তাহলে 3 বছর পরে এটা কি ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে যে আমি টাকাটা পাবো, এটা কি 10,000 পাবো?
না, 10,000 কিন্তু পাবো না। আমি যদি বর্তমানে 10,000 রাখি, ভবিষ্যতে কিন্তু আমি 10,000 ব্যাংক আমাকে দিবে না। এটার সাথে কি দিবে আমাকে? সুদ দিবে, তাইলে প্লাস ইন্টারেস্ট। তাহলে বর্তমানে টাকা তো দিবেই, আবার হচ্ছে সুদ সহ দিবে। তাহলে ভবিষ্যতে যে টাকাটা পাবো এখানে সুদ সহ পাবো। সুদের বর্তমানে টাকাটাও পাবো, মানে 10,000ও পাবো এবং কি সুদও পাবো। তাহলে এই হচ্ছে কথা। আবার একটু নিচের দিকে যদি তাকাই, আমি যদি ভবিষ্যতে 10,000 টাকা পেতে চাই, মানে ভবিষ্যতে আমার 10,000 টাকা লাগবে, আমি একটা জিনিস কিনতে চাইবো, 3 বছর পরে আমি 10,000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে চাই, তাহলে আমি আজকে কয় টাকা রাখবো ব্যাংকে? এটা যদি প্রশ্ন করে, তাহলে আমি ভবিষ্যতে যে টাকাটা পাই ওটার সাথে কি সুদ থাকে, আমি সুদযুক্ত থাকে। এখানে যে ভবিষ্যতে যে টাকাটা পাইলাম থেকে এখানে ভবিষ্যৎ 10,000ও পাইছি প্লাস সুদ, তাহলে মোট আমরা একটা টাকা পেয়েছি না, তাহলে সে সুদযুক্ত না? তাহলে এখানে তো সুদযুক্ত আছে, তাহলে বর্তমানে অবশ্যই কিছু কম রাখতে হবে। তাই এর জন্যই এখানে 10,000 মাইনাস ইন্টারেস্ট, মানে এখান থেকে এটার মধ্যে যে সুদটা আছে ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে বর্তমান মূল্য বেড়ে যাবে, এটা বোঝানোর চেষ্টা করছে। তাহলে আমরা এই চিত্র থেকে আমরা এটাই বুঝলাম যে হচ্ছে অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়গুলো হচ্ছে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বছর, সুদের হার। আরও আছে মুদ্রাস্ফীতি, এগুলা লাগে অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। এই বিষয়গুলো আমাদের লাগবেই, আমরা এগুলো ছাড়া আমরা অর্থের সময় মূল্য নির্ণয় করতে পারবো না। তো এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে বর্তমান মূল্য সংক্ষেপে লিখতে পারি আমরা পিভি, ভবিষ্যৎ মূল্য আমরা সংক্ষেপে লিখতে পারি হচ্ছে কি এফবি, আমরা মেয়াদকাল বা বছর সংখ্যাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এন, আর সুদের হার কি আমরা সংক্ষেপে লিখতে পারি আই, মানে ইন্টারেস্ট যেহেতু সুদের হার বাংলায়, তো আমরা আই লিখতে পারি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলাম অর্থের সময় মূল্যের বিবেচ্য বিষয়সমূহ। আচ্ছা, আমরা এখন দেখব অর্থের সময় মূল্য নির্ণয়ের কৌশল। আচ্ছা, অর্থের সময় মূল্য নির্ণয়ের দুইটা কৌশল, একটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য বা বাট্টাকরণ, এটা একটা কৌশল, আর অর্থের ভবিষ্যৎ মূল্য বা চক্রবৃদ্ধিকরণ, এটা একটা কৌশল। তো আমরা দেখি প্রথম দেখব অর্থের বর্তমান মূল্য বা বাট্টাকরণ। ওকে, অর্থের বর্তমান মূল্য বা বাট্টাকরণ। ওকে, তো বর্তমান মূল্য আমরা সংজ্ঞা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে বর্তমান মূল্য এই সংজ্ঞাটা পড়তে বা লিখতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ দিয়ে শুরু করতে হবে। তাহলে বর্তমান মূল্য পড়ব কিন্তু সংজ্ঞা শুরু করব কি দিয়ে? ভবিষ্যৎ মূল্য দিয়ে, ভবিষ্যৎ দিয়ে। তাহলে ভবিষ্যৎ দিয়ে শুরু করব। তাহলে দেখা বর্তমান মূল্যের সংজ্ঞা কিন্তু শুরু করছি কি ভবিষ্যৎ দিয়ে। দেখে লেখা কি বলছে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য বর্তমানে যে পরিমাণ টাকা রাখতে হয় তাকে বর্তমান মূল্য বলে। তাহলে আমি ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে চাই, তাহলে আমি আজকে কত রাখবো এটাকে বর্তমান মূল্য বলে। তাহলে ভবিষ্যতে যদি আমি, তাহলে তাই বলছে যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য বর্তমানে যে পরিমাণ টাকা জমা রাখতে হবে তাকে বর্তমান মূল্য বলে। হ্যাঁ, তাহলে অন্যভাবে যদি একটু বুঝি, কি বলছে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্য, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্য মানে আমি পাবো, একটা নির্দিষ্ট সময় পরে পাবো নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকেই বর্তমান মূল্য বলে। তাহলে ভবিষ্যতে আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবো, এই যে পাবো ভবিষ্যতে যে পাবো ওইটার আজকের মূল্য নির্ধারণ করার কৌশলই হচ্ছে কি বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা সূত্রের মাধ্যমে এই যে নির্ণয় করতে পারি। আমাকে যদি বর্তমান মূল্য বের করতে বলে যে বর্তমান মূল্য নির্ণয় করো বা বর্তমান মূল্য কত যদি বের করতে বলে, তাহলে আমরা বর্তমান মূল্য বের করার সূত্র আমরা এইখানে দিয়ে দিয়েছি। তাহলে বর্তমান মূল্যের সূত্র, বর্তমান মূল্য মানে হচ্ছে পিবি, সূত্র কি এফবি 1 + i টু দি পাওয়ার n, এখানে আমরা সূত্র দিয়ে, এইটা হলো সূত্র দিয়ে দিছি। আচ্ছা দেখি তো বর্তমান মূল্য সংখ্যাটা বুঝি কিনা, দেখি এখানে অঙ্ক দিয়ে দিচ্ছে কি। মনে করো আজ থেকে 5 বছর পর তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন। তাহলে এখানে সংজ্ঞাই তো তাই বলে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পরে প্রাপ্য মানে পাবো নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য। তাহলে ভবিষ্যতে আমি 5 বছর পরে পাবো 1 লাখ টাকা যদি আমি পেতে চাই, তাহলে হচ্ছে আমি যদি ব্যাংকে টাকাটা রাখি, এই 1 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখি, ব্যাংক যদি আমাকে 10% সুদ দেয়, তাহলে এই 1 লাখ টাকা তো আমি ভবিষ্যতে পাবো। তাহলে এটা পাওয়ার জন্য তুমি আজকে ব্যাংকে কত রাখবে, তাই এখানে বলছে তাহলে তোমাকে আজকে বা বর্তমানে কত টাকা ব্যাংকে রাখতে হবে।
তাহলে আমি যদি 1,00,000 টাকা ভবিষ্যতে পেতে চাই, তাহলে ব্যাংকে আমাকে আজকে কত রাখতে হবে, এটা আমি কিভাবে বের করব? হ্যাঁ, খুব সহজ। ফিনান্সের এই সূত্র দিয়ে আমি ভবিষ্যতে যদি 1,00,000 টাকা পেতে চাই, তাহলে বর্তমানে কত রাখবো, এটা পাওয়ার জন্য খুব সুন্দর সূত্র আছে। এই যে সূত্র দিয়ে দিছে। তাহলে বর্তমান মূল্য বের করতে বলছে, সূত্র আমরা দিলাম বর্তমান মূল্যের সূত্র। আমরা এখানে সূত্র হচ্ছে FB 1 + I টু দি পাওয়ার n। তাহলে FB মানে ভবিষ্যৎ মূল্য, আমি ভবিষ্যতে কত পাবো, 1,00,000। তাহলে FB-র জায়গায় এখানে 1,00,000 বসাইছি। তাহলে 1 মানে এই যে 1 বসাইছি, মানে 1 বসাইছি, প্লাস I মানে সুদের হার। সুদের হার কত বলছেন, 10%। আমরা যখন অঙ্কে বসাবো তখন পার্সেন্ট লেখা যাবে না, আমরা দশমিক আকারে বসাবো, ফ্র্যাকশনে বসাবো। তো এই যে দশমিক আকারে বসাইছি, 100 দিয়ে ভাগ দিলে এইটা চলে আসবে। তাহলে ভাগ দিলাম, তো 0.10 আসলো। n মানে বছর সংখ্যা, কয় বছর, 5 বছর বসাইলাম। তাহলে ক্যালকুলেটারে আমরা এটা যদি করি, তাহলে এটা চলে আসবে। ক্যালকুলেটারে কীভাবে করবো, ক্যালকুলেটারের উপরের সংখ্যা আগে উঠাইতে হয়। তাহলে এটা ক্যালকুলেটারে আগে এটা উঠাবো, 1,00,000 উঠাবো। তাহলে এই দাগ মানে কি, ভাগ উঠাবো, তারপরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 1 + 0.10, ব্র্যাকেট ক্লোজ করবো, পাওয়ার দিব, পাওয়ার উপরে দেয়া আছে, পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পর আমরা জানি কীভাবে দিতে হয়, দিয়ে আমরা সমান দিলে এটা চলে আসবে। তাহলে যদি এটা চলে আসে, তাহলে 6,209.21 টাকা, মানে বর্তমানে যদি আমি এই 6,209 টাকা জমা রাখি, তাহলে 5 বছর পরে আমি সুদ সহ কত পাবো, 1,00,000 পাবো। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করা খুবই সহজ। তাহলে দেখা গেল যে বর্তমান 6,209 টাকা এবং 5 বছর পরে 1,00,000 টাকা, এটা কিন্তু সমান। তাহলে বর্তমানে তুমি 6,000 টাকা দিয়ে তুমি যে মানে হচ্ছে যে জিনিসটা ক্রয় করতে পারবা, 5 বছর পরে কিন্তু ওইরকমই কিছু একটা লাগবে। কারণ এই 5 বছর পরে কিন্তু ওরকম লাগবে, কারণ এটাই কিন্তু দেখা গেল যে 6,000 টাকা বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য কিন্তু কত 6,000 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত, 1,00,000 টাকা। এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা বুঝতেছি মনে হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা বর্তমান মূল্য বুঝলাম। দেখি তো বাট্টাকরণ কি। আচ্ছা, বাট্টাকরণ তো বাট্টাকরণ বোঝার আগে এই দুইটা ছবি একটু দেখি। বাট্টাকরণ, এভরিথিং ইজ 15% to 70% অফ দ্য অনলাইন কমিউনিটিস। আচ্ছা, ওকে, অনলাইন কমিউনিটিস বাদ দিই, আমরা এইটুকু বুঝি কিনা। তো বলছে আমরা সবসময় দেখি যে কোনো একটা দোকানে যদি লেখা থাকে যে এত % পর্যন্ত সার মানে হচ্ছে ডিসকাউন্ট, আমরা জানি। তাহলে এইখানে বলছে যে 50 থেকে 70% পর্যন্ত সার। আবার এখানে দিয়ে দিছে যে ঘড়ি দিয়ে দিছে, আবার ডিসকাউন্ট লেখছে। ডিসকাউন্ট মানে আমরা বুঝি মানে কম রাখবো, যে দাম এর সাথে কম। তাহলে এখানে আবার ঘড়ি দিছে, সময় বুঝাইছে। কি সময় বুঝাইছে, এটাই বুঝাইছে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যদি আমরা আসি, বা এই সময় থেকে যদি এই সময়ের মধ্যে যদি আসি, তাহলে আমরা কম পাবো, এটা বুঝাইছে। তাহলে ডিসকাউন্ট বলতে বুঝাই যে জেনুইন যে প্রাইসটা আছে, মানে হচ্ছে অ্যাকচুয়াল যে প্রাইসটা, মানে যেটা নির্দিষ্ট করা যে প্রাইসটা, ওই প্রাইসের সাথে যদি কম থাকে, সেটাই হচ্ছে বাট্টা। মানে ডিসকাউন্টের বাংলা হচ্ছে বাট্টা। ডিসকাউন্ট মানে কম রাখা, যে জিনিসের যে দাম এর সাথে যদি কম রাখে, তাহলে আমরা বলি বাট্টা, আমাদের কাছে ডিসকাউন্ট আছে, মানে ছাড় দিছে। ছাড়েই হচ্ছে ছাড় আর বাট্টাকরণ। তাহলে ডিসকাউন্টের বাংলা হচ্ছে কি, বাট্টা। বাট্টাকরণ, তাহলে একটু দেখি তো বাট্টাকরণ কি। ভবিষ্যৎ মূল্যকে আজকের বা বর্তমান মূল্যে রূপান্তর করার প্রক্রিয়া হলো বাট্টাকরণ। সহজ অর্থে একটু বুঝি। বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বাট্টাকরণ বলে। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল, তাহলে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল কোনটা? বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল হচ্ছে এই যে এটা হচ্ছে বাট্টাকরণ কৌশল। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল কিন্তু এইটা। আচ্ছা, ওকে, তাহলে দেখি বাট্টাকরণ। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বাট্টাকরণ বলে। তাহলে যেমন বাট্টাকরণ প্রক্রিয়ায় 10% সুদের হারে 1 বছর পরে 1,100 টাকার বর্তমান মূল্য হচ্ছে বাট্টাকরণ। 1 বছর পরে 1,100 টাকার বর্তমান মূল্য। তাহলে 1 বছর পরে সুদসহ হয়েছে 1,100 টাকা, লিখে দিছে। অর্থাৎ 1 বছর পরে যে সুদসহ 1,100 টাকা পাওয়া যাবে, বাট্টাকরণ বা সুদ বাদ দেওয়ার পর বর্তমান মূল্য হবে কত, 1,000 টাকা। এটাই হচ্ছে বাট্টাকরণ, মানে আমি সুদ বাদ দিয়ে দিলাম। আমি যেহেতু প্রথমেই বলছি, বাট্টাকরণ মানেই হচ্ছে, বাট্টা মানে বা ডিসকাউন্ট মানেই হচ্ছে বাদ দেয়া। পণ্যর যে দাম আছে, দাম থেকে যেটা কম, ওইটাই হচ্ছে কি, কম নেওয়া, ওটা হলো বাট্টাকরণ বা ডিসকাউন্ট নেওয়া। ঠিক সেম, আমরা যদি বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, তাহলে বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে সুদ বাদ দিলে যেটা করব, সুদ বাদ দিয়ে যেটা হবে, সেটাই হচ্ছে আমাদের বাট্টাকরণ বা বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য থেকে যদি আমরা সুদ বাদ দিই,
তাহলে আমার বর্তমান মূল্য বেড়ে যাবে। তাহলে এখানে তাই বলছে যে ভবিষ্যৎ মূল্যকে আজকের মূল্যে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে পাট্টাকরণ। তাহলে ভবিষ্যৎ মূল্যতে থাকে সুদ এবং আসল। আর আর আমি যদি বর্তমান মূল্য বের করতে চাই তাহলে সুদটা বাদ দিয়ে দিলেই বর্তমান মূল্য চলে আসবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন দেখব হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য এবং হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। ওকে, অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা ওই সময় বলছি যে অর্থের ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্যের ক্ষেত্রে বলছি যে বর্তমান মূল্য সংজ্ঞা পড়ছি বা লিখবো তখন কিন্তু ভবিষ্যৎ দিয়ে শুরু করছিলাম। ঠিক সেম এখানেও যে ভবিষ্যৎ মূল্য সংজ্ঞা পড়তেছি কিন্তু বর্তমান দিয়ে শুরু করতেছি। তাহলে দেখি তো উল্টা। তাহলে একটি ভবিষ্যৎ মূল্য কাকে বলে? বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে, তাকে ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে এই সংজ্ঞাটা আমার মুখস্থ করতে হবে বা বুঝতে হবে। বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ আমি টাকা রাখলাম, একটা নির্দিষ্ট সময় পরে মানে 5 বছর 10 বছর একটা নির্দিষ্ট সময় পরে আমি কি পাবো? একটা টাকা পাবো, ওটা কি ভবিষ্যৎ মূল্য। আর আমি বর্তমানে টাকাটা রাখলাম, তাহলে আমি বর্তমানে টাকা রেখে ভবিষ্যতে যে পাবো সুদসহ পাবো ওইটাই হলো ভবিষ্যৎ মূল্য। তাহলে তাই বলছে, দেখো বর্তমানে যে অর্থ জমা রাখা হয় তা নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে পরিমাণ হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে। তাহলে আমি বর্তমানে কিছু টাকা রাখলাম, নির্দিষ্ট সময় পরে 5 বছর 10 বছর পরে যে কোনো একটা সময় হইতে পারে 5 বছর হইতে পারে 10 বছর আমি সুদসহ যে টাকাটা পাবো ওইটাই ভবিষ্যৎ মূল্য বলে। এখানে বলে দিছে উদাহরণ দিয়ে, যেমন মিস্টার সালাম 5% হার সুদে জনতা ব্যাংকে 5,000 টাকা জমা রাখেন। তাহলে 5% সুদে 5,000 টাকা জমা রাখেন, 3 বছর পরে কত পাবেন? তাহলে 3 বছর পরে প্রশ্ন করছে 3 বছর পরে কত পাবেন। 3 বছর পরে কত পাবেন মানে হচ্ছে ভবিষ্যতে কত পাবেন। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি 5,000 টাকা এখন রাখি, যদি 5,000 টাকার উপরে মানে হচ্ছে আমাকে 5% সুদ দেয় ব্যাংক, তাহলে 3 বছর পরে আমি কত পাবো? এটাকে কীভাবে বের করব? যেহেতু 3 বছর পরে মানে ভবিষ্যতে কত পাবো, তাহলে ভবিষ্যৎ মূল্য আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার খুব সুন্দর সূত্র আছে। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার এই যে সূত্র। আচ্ছা ওকে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার এটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র। আচ্ছা ওকে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে এফবির বাংলা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ইংরেজিতে হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ, ভ্যালু মানে মূল্য। সূত্র কি? এফবি ইন্টু, এখানে কিন্তু গুণ আছে অদৃশ্য, 1 + i⁴n। ওকে, তাহলে পিবি মানে বর্তমানে রাখবো কত? 5,000 টাকা, 5,000 এই যে 1 প্লাস আই মানে সুদের হার 5, আমরা পার্সেন্টকে যে কোনো পার্সেন্টকে আমরা যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে এটা চলে আসবে। এন মানে বছর সংখ্যা, এই যে 3, তাহলে এই যে চলে আসছে। তাহলে আমি যদি এখন 5,000 রাখি 5% সুদ সহ আমাকে কত দিবে 3 বছর পরে? 5,888.13 টাকা আমরা পাবো। তাহলে আমরা বুঝলাম। তাহলে বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে, সেটা কি? ভবিষ্যৎ মূল্য। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, চক্রবৃদ্ধিকরণ কি? ওকে, চক্রবৃদ্ধিকরণ যে পদ্ধতিতে আসল ও পূর্ববর্তী বছরের সুদের উপর সুদ হিসাব করা হয়। তাহলে আসল টাকার উপর সুদ এবং পূর্ববর্তীতে যে আমাকে পূর্বে যে সুদ দিছে ওইটার উপরেও সুদ, এই দুইটার উপরে যে সুদ ওটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ বলে। তাহলে আবার বলি, যে পদ্ধতিতে আসল ও পূর্ববর্তী বছরের সুদের উপর সুদ হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ বলে। আর এই ধরনের সুদের হারকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে এই নিয়মকে আসল টাকা এবং সুদের টাকার উপরে যে সুদ হিসাব করা হয় এটা হলো চক্রবৃদ্ধিকরণ। আর এই সুদকে কি বলে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে একটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসল টাকা এবং সুদের টাকার উপর যে সুদ হিসাব করা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, আর যে সুদটা আসে সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। ওকে, এই চক্রবৃদ্ধি সুদটা আবার একাধিকবার হইতে পারে, বছরে একাধিকবার হইতে পারে। বছরে যদি একবার হয় তাহলে লেখা থাকবে বার্ষিক চক্রবৃদ্ধি। কোনটা একাধিক মানে একবার হয়? বছরে যদি একবার আসল টাকার উপরে এবং সুদের উপরে সুদ এই কাজটা যদি একবার করে তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি। আবার এই কাজটা যদি বারবার করে, অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে যদি 2বার করে, অর্ধবার্ষিক বলতে অর্ধেক, বছরের অর্ধেকে একবার মানে 6 মাসে একবার আর 6 মাসে একবার, তাহলে বছরে 2বার হয়। ষান্মাসিক একই কথা, অর্ধবার্ষিক আর ষান্মাসিক একই কথা। ত্রৈমাসিক যদি 3 মাস পর পর যদি এই সুদটা ধরে, আসল টাকার উপরে সুদ এবং সুদের উপরে সুদ 3 মাস পর পর ধরলে 12 মাসে কয়বার হয়? 4বার। আর প্রত্যেক মাসে যদি ধরে তাহলে 12 মাসে কয়বার হয়? 12বার। তাহলে এইগুলা যদি হয় তাহলে এইগুলা কাউন্ট হয়, মানে
এইভাবে চক্রবৃদ্ধি সুদ গণনা করা হয়। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ বুঝলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলতে এটাই বোঝায় যে আসল টাকার উপরে সুদ ধরা হয় এবং সুদের উপরে সুদ ধরা হয়। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরে এটা দেখব যে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়, আমরা বর্তমান মূল্য পড়ছি, এখন ভবিষ্যৎ মূল্য পড়লাম। তো আমরা দেখব যে বর্তমান মূল্য আজকে না, আমরা ভবিষ্যৎ মূল্য দেখব শুধু আজকে, যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় কিভাবে করতে হয়, আমরা কিভাবে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে পারি। আমার অঙ্কে যদি আমাকে বলে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? হ্যাঁ, আমরা দুইটা ওয়েতে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। একটা হচ্ছে সরল সুদের মাধ্যমে নির্ণয় করতে পারি, একটা চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো গাছের মধ্যে আমরা একটু দেখি, একটা হচ্ছে একটা জরাজীর্ণ অবস্থায় একটা গাছটা খুবই সরু, হ্যাঁ, আর এটা মানে হচ্ছে মোটামুটি খুব লাতুস লুতুস মানে উষ্টপিষ্ট আছে এটা। তো এই গাছটা বলতে এটা এখানেই বুঝাইছে, এখানে নিচে লিখে দিয়েছে সেভিংস উইথ নো কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে এটা বুঝাইছে যে এইটা দিয়ে এটাই বুঝাইছে যে আপনি যদি কোনো ব্যাংকে 5,000 টাকা বা 10,000 টাকা রাখেন, তাহলে ওই আসল টাকার উপরে যে সুদটা দেওয়া হবে সেটা হচ্ছে সরল সুদ। মানে আসল টাকার উপরে যে সুদ পাওয়া যায় সেটা সরল সুদ। আমরা এই পূর্বের স্লাইডগুলোতে দেখছি আসল টাকার উপরে যেটা সরল সুদ। তাহলে আমরা সরল সুদের মাধ্যমে আমরা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমরা পড়ছি চক্রবৃদ্ধিকরণ কি, দেখেন সেভিংস উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি বলতে এটাই বোঝায় যে আসল টাকার উপরে সুদ দিবে, সুদের উপরে সুদ দিবে, মানে দুইটা দিলে কি এই গাছের মতো তো খুব বড় হয়ে যাবে, এটার চাইতে এটা বেশি বড় না, কারণ সুদ বেশি পাওয়া যাবে, এটাই বুঝাইছে যে আসল টাকার উপর সুদ দিলে সুদ কম হয়, মানে গাছের মতো ছোট হয়, মানে কম হয়। আর চক্রবৃদ্ধি সুদ বলতে আসল টাকার উপর সুদ এবং সুদের উপর সুদ দিলে দেখো টাকার গাছ হয়ে গেছে, এই যে ডলার বুঝাইছে, মানে বেশি পাওয়া যায়। তো এটাই বুঝাইছে। তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইভাবে নির্ণয় করতে পারি, একটা সরল সুদের মাধ্যমে নির্ণয় করতে পারি আর একটা চক্রবৃদ্ধির মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য সরল সুদের মাধ্যমে নির্ণয় করতে পারি। ওকে, সরল সুদ কাকে বলে? বারবার বলতেছি যে আসল টাকা বা মূল টাকার উপর প্রতি বছর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। তাহলে আসল টাকা এবং মূল টাকার উপর প্রতি বছর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে কি বলে? সরল সুদ বলে। আমি যে টাকা জমা রাখলাম ওইটার উপরেই সুদ দিবে, আর কোনোর উপরে সুদের উপর কিন্তু সুদ দিবে না। সরল সুদের মধ্যে শুধু আসল টাকার যে টাকা আমি জমা রাখবো ওইটার উপরেই সুদ দিবে। তাহলে বলছে যেমন একজন ব্যক্তি 10% হারে 1,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলো, মানে কোথাও বিনিয়োগ করলো, কয় পার্সেন্ট সুদ দিবে? 10% দিবে। কয় বছর দিবে? 5 বছর দিবে। কোন টাকার উপর সুদ দিবে? 1,000 টাকার উপরে সুদ 10% করে দিয়ে যাবে। তাহলে 5 বছরে যদি 1,000 টাকার উপরে প্রত্যেক বছর তাহলে সুদ আসে হইলো 100 টাকা করে, তাহলে 5 বছরের সুদ আসে 500। তাহলে 5 বছর পরে কত পাবে? 1500 পাবে, কারণ আসল টাকা হচ্ছে কত? 1,000, আর 5 বছরে সুদ পেলে 500, তাহলে হইলো সুদ সহ পাইলো 1500। তাহলে খুব সহজ। তাহলে আসল টাকার উপরে সুদ মানে খুব সহজভাবে হিসাব করলাম। ওকে, তাহলে আমরা যদি এই সরল সুদের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি, তাহলে এখানে বলে দিচ্ছে সরল সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। যদি আমাকে বলে সরল সুদের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি, ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে পিভি ইন্টু 1 + i⁴n। কিন্তু যেহেতু এখানে সরল সুদের কথা বলছে, তখন সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে পি প্লাস PIN, মানে হচ্ছে আমরা যদি খুব বলি P প্লাস পিন। সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে P প্লাস পিন। P মানে কি? আসল টাকা। আসল টাকা কত? এখানে 1,000, তাহলে 1,000 বসাবো, যুগ আসল টাকা কত? 1,000 টাকা, গুণ এখানে গুণ আছে, আই মানে সুদের হার 10.10 বসাবো, গুণ n মানে বছর সংখ্যা। আমরা যদি এরকম করে দিই, এরকম করে যদি বসাই, দেখবা যে আমাদের সরল সুদে আমাদের সুদ সহ কিন্তু 1500 টাকায় চলে আসবে, আমরা দেখতে পারবো। তাহলে আমরা বুঝে ফেললাম যে সরল সুদ কাকে বলে। সরল সুদ হচ্ছে আমি যে টাকাটা জমা রাখবো ওই টাকার উপরে সুদ দিবে, সুদের উপর কিন্তু সুদ দিবে না। তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। আমরা এই সূত্রটা কখন বসাবো? যদি লেখা থাকে অঙ্কে যে সরকারি সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে 5,000 টাকা বিনিয়োগ করা হলো, তাহলে সুদ সহ কত পাওয়া যাবে?
তাহলে কিনছে কি, সরকারি সঞ্চয়পত্র কিনছে বা ডাকঘর সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে কিনছে। মানে যদি এই দুইটা কথা উল্লেখ থাকে বা আবার সরল সুদ কথা উল্লেখ থাকে, যদি এগুলা উল্লেখ থাকে তখনই শুধুমাত্র ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে এটা হবে। আর যদি এই দুইটা উল্লেখ না থাকে, কোনো কিছু আমার সরল সুদ উল্লেখ নাই, যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, তখন কোনটা বের করব? তখন আমরা এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে করব। আসলে চক্রবৃদ্ধি সুদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রই হচ্ছে এইটা। যদি সরল সুদ থাকে তাহলে আমরা শুধু সরল সুদের ক্ষেত্রে শুধু যদি উল্লেখ থাকে তাহলে এটা করব। আর যদি কোনো কিছু বলা সরল সুদ উল্লেখ না থাকে, এই দুইটা বলা না থাকে, তাহলে আমরা চক্রবৃদ্ধির বুঝে নিব। চক্রবৃদ্ধির সুদের ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এইটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা জানি, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? যে সুদের উপরে সুদ এবং আসলের উপরে যে সুদ নেওয়া হয় সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে একটু দেখি তো, সুদ আসলের সাথে যুক্ত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর প্রতি বছর নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাহলে সুদ আসলের সাথে যুক্ত হয়ে, সুদ আর আসল এই দুইটা যুগ হয়ে বৃদ্ধিপ্রাপ্ত আসল, তাহলে সুদ আসিল আমার মানে আসল যত ছিল আর সুদ ছিল যত, এই দুটো যুগ হয়ে যত হয়েছে এটার উপর যে প্রতি বছর সুদ ধরা হয় সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে ভবিষ্যৎ নির্ণয় করতে পারি আমরা এইভাবে। তাহলে আমরা জানি FB সমান PV ইন্টু 1+i⁻n। ওকে, তাহলে দেখি তো আমরা বুঝি কিনা। এখানে এই যে চক্রবৃদ্ধি সুদটা বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দিয়ে দিছে। ধরি আশিক ব্র্যাক ব্যাংক থেকে বার্ষিক 5% হারে 5,000 টাকা ঋণ গ্রহণ করলেন। তাই 5% হারে 5,000 টাকা। এখানে এইখানে কি সরল সুদের কথা বলছে? তাহলে কোন সুদ হবে? এখানে কিন্তু চক্রবৃদ্ধির কথা বলে নাই। হ্যাঁ, যদি সরল সুদের কথা উল্লেখ থাকে তাহলেই আমরা সরল সুদ দিব। আর যদি চক্রবৃদ্ধির কথা বলা না থাকে, তাহলে বার্ষিক সুদের কথা বলা থাকে, তাহলে আমরা ধরে নিব এটা চক্রবৃদ্ধি সুদ। কিন্তু সরল সুদ বলা থাকলে অবশ্যই সরল সুদ লেখা থাকবে, অথবা সরকারি সঞ্চয়পত্র ক্রয় বা ডাকঘর সঞ্চয়পত্র ক্রয়, এই তিনটা জিনিস উল্লেখ থাকবে। যদি উল্লেখ না থাকে তাহলে এটা সবসময় চক্রবৃদ্ধি সুদ, সবসময় আমরা এই সূত্র দিব। আশা করি বুঝছো। ওকে, তো এখানে আসল টাকা কত? 5,000 টাকা। তাহলে এক বছরে আমি যদি 5% সুদ আসে, তাহলে আমার এক বছরে সুদ আসে 250 টাকা। তাহলে আমার আসল টাকা হলো 5,000 আর এক বছর পরে সুদ আসে হচ্ছে 2,050। তাহলে সুদ আসল যদি আমি যোগ করি যদি, তাহলে 5,250। পরবর্তী দ্বিতীয় বছরে কিন্তু আমার এই টাকার উপর সুদ হবে, আসল টাকার উপরে সুদ, আসল টাকা আর এই টাকা, এই দুইটা যোগ হয়ে কিন্তু এটা হয়েছে। তো এইটার উপরে যে সুদ দ্বিতীয় বছরে হয় ওইটা হচ্ছে কি সুদ? চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসল টাকা এবং পূর্বের বছরের সুদের টাকা, এই দুইটা টাকা মিলা যে টাকাটা হয়, তাহলে এর দ্বিতীয় বছরে যে সুদ ধরছে ওটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ ওইটাই, আসল টাকা এবং সুদের উপরে সুদ, এই দুইটা মিলে হলো চক্রবৃদ্ধি সুদ। ওকে, তাহলে আমরা ভবিষ্যতের সূত্র দেখলাম, সরল সুদের ক্ষেত্রে দেখলাম একটা, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হয় তখন এই সূত্রটা হবে। বার্ষিক চক্রবৃদ্ধি বলতে বছরে যদি একবার এরকম করে, যে বছরে একবার করছে, যে একবার 5,000 টাকা আর হচ্ছে এরকম করে সুদ একবার, আসল টাকা এবং সুদের টাকা এরকম যোগ করে একবার সুদ ধরছে, বছরে একবার যদি সুদ ধরে তাহলে হলো বার্ষিক চক্রবৃদ্ধি। আর বছরে যদি একাধিকবার ধরে, যে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বলতে বছরে 2বার। অর্ধবার্ষিক কিভাবে? অর্ধেক, মানে বছরের অর্ধেক, 6 মাসে একবার ধরলো, তাহলে 12 মাসে এক বছর, তাহলে 6 মাসে যদি একবার ধরে আর 6 মাসে একবার, তাহলে বছরে 2বার। যদি বছরে এরকম 2বার ধরে তাহলে এই সূত্রের সাথে অতিরিক্ত কি হবে? এম হবে। এই দেখো লিখছি যে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক চক্রবৃদ্ধি থাকলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে সূত্রের সাথে অতিরিক্ত এম হবে। কখন? যদি এগুলো বলা থাকে, যে এরকম চক্রবৃদ্ধি বলা থাকে, তাহলে সূত্রের সাথে অতিরিক্ত কি হবে? এম হবে। তাহলে এম এর কাজ কি হবে? আয়ের সাথে ভাগ করতে হবে। এই যে সূত্রে দেখো, এই সূত্রের সাথে জাস্ট আয়ের সাথে ভাগ করছি আর এন এর সাথে কি করে দিছি? গুণ করে দিছি। তাহলে এই সূত্রটা কখন হবে? যদি সুদটা চক্রবৃদ্ধির সংখ্যা হয়, মানে বার্ষিক ছাড়া যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ষান্মাসিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক চক্রবৃদ্ধি, তখন যদি এরকম হয় তখন এই সূত্রটা হবে। যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে এম এর মান কত হবে? কারণ আমরা আয়ের মান জানি, এন এর মান জানি, এম এর মান কি? এম এর মান হচ্ছে যে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে অর্ধবার্ষিক যদি হয় তাহলে বছরে 2বার, 6 মাসে একবার, 6 মাসে একবার, তাহলে এম এর মান 2। যদি ত্রৈমাসিক হয় তাহলে 3 মাস পর পর সুদ দিবে, তাহলে 3 মাস, তাহলে 3 4 12, 3 মাস, 3 মাস, 3 মাস, 3 মাস, তাহলে 3 মাস পর পর হলে বছরে 4বার হয়, তাহলে এম এর মান 4 হবে। আর যদি কি বলে অর্ধবার্ষিক আর ষান্মাসিক একই কথা, দ্বিমাসিক মানে 2 মাস পর পর, 2 মাস পর পর যদি সুদ গণনা করে তাহলে বছরে কয়বার? 6বার। আর প্রতি মাসে যদি সুদ গণনা করে তাহলে এম এর মান কত হবে? 12। আর প্রতি সপ্তাহে যদি করে তাহলে এম এর মান কত হবে? 52।
তাহলে আশা করি চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে এটা তোমরা বুঝতে পারছো। তো ওকে, আজকে তোমাদের আলোচনার পরে যেটা বাড়ির কাজ থাকবে, তোমরা একটু ভেবে চিনতে আমরা যে আজকে যে পড়াটা পড়ালাম সেটা হচ্ছে আমরা বর্তমান মূল্যের সংজ্ঞা পড়ালাম, বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটাও আমরা পড়ালাম, আমরা দেখিয়েছি কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। আমরা ভবিষ্যৎ মূল্য পড়ছি, ভবিষ্যৎ মূল্য 3টা সূত্র পড়ছি আমরা। ভবিষ্যৎ মূল্য সরল সুদের মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, তারপরে হচ্ছে ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধির বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে কিভাবে করতে হয়, আবার একাধিক মানে চক্রবৃদ্ধি থাকলে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। আমরা ভবিষ্যৎ মূল্যের সংজ্ঞা পড়ছি, চক্রবৃদ্ধির সংজ্ঞা পড়ছি, সরল সুদের সংজ্ঞা পড়ছি। তো আমরা এগুলো সবই পড়বো, পাশাপাশি আমরা এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। তো একটু দেখি এটা কি হবে, কোন সূত্রে পড়বে, এটা কি বর্তমান মূল্যের সূত্র মানে বের করতে বলছে, না বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে, না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। আমরা একটু দেখি। তো মিস্টার সুমন সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে 10,000 টাকা জমা দিল, তাহলে এখন জমা দিছে। সোনালী ব্যাংক সঞ্চয়ী হিসাবে 6% হারে বার্ষিক সুদ, এইটুকু দেখার দরকার নাই, এই খালি কালোটুকু বার্ষিক সুদ প্রদান করলো, বার্ষিক সুদ, বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করলো। তাহলে মিস্টার সুমন সঞ্চয়ী হিসেবে আর কোনো লেনদেন না করে থাকলে 3 বছর পরে হিসাবে কত হবে? তাহলে 3 বছর পরে আমাকে প্রশ্ন করছে যে এটা সূত্র হবে ওইটা। প্রশ্ন করে যদি বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে সূত্র হবে পিবির সূত্র। প্রশ্ন আমাকে যেহেতু ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে 3 বছর পরে কত হবে, তাহলে এফবি যে সূত্র, তাহলে 3 বছর পরে মানে ভবিষ্যতে কত হবে, তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে এফবি সূত্র হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কোনটা হবে? কারণ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র আমরা 3টা পড়ছি, একটা সরল সুদে, একটা পড়ছি হচ্ছে চক্রবৃদ্ধির সুদে, আবার চক্রবৃদ্ধির মধ্যে একাধিক চক্রবৃদ্ধি। তাহলে এখানে যেহেতু আমাকে বার্ষিক চক্রবৃদ্ধি বের করতে বলছে, তাহলে সূত্র হচ্ছে আমাদের এই যে এইটা, বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে আমরা বলছি এইটা যে এফবি সমান পিবি 1 + i⁴n। তাহলে আমরা এটা করব। তাহলে আমাদের এফবি সূত্র যেহেতু পিবি মানে এখানে আমাদের 10,000 টাকা রাখছে বর্তমানে, তাহলে আমরা পিবির ওখানে বসাবো 1 + i⁴n, 1 + i, এর মানে এটা বসাবো, আর 3 বছরের পাওয়ার এটা বসাবো। আর বার্ষিক চক্রবৃদ্ধি থাকলে এম হয় না, কিন্তু অন্য যেমন এই যে অর্ধবার্ষিকী আছে, যখন আমরা অর্ধবার্ষিকীটা করবো তখন কিন্তু এম দিব। ঠিক আছে, তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য সূত্র দিয়ে একবার বার্ষিকীটা করলাম, করার পরে আবার এইটুকু বাদ দিব, এইটুকু বাদ দিয়ে আবার অর্ধবার্ষিকের আরেকটা করব, তাহলে 2বার করব। তাহলে আমরা 2বার ভবিষ্যৎ মূল্য বের করবো, একটা বার্ষিক চক্রবৃদ্ধি দিয়ে করবো, একবার হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি দিয়ে কিন্তু একাধিক চক্রবৃদ্ধি দিয়ে একটা এম এর মান দিয়ে করব। তাহলে এম এর মান কত হবে? একটা 2 হবে, অর্ধবার্ষিক যেহেতু আছে। তো ঠিক আছে, এটা করবে। আর তোমাদের তাহলে বাড়ির কাছে এই অঙ্কটা 2টা অঙ্ক করা, একটা চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি দিয়ে, একটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি দিয়ে, আর একটা হচ্ছে এই বাকি যে সংজ্ঞাগুলো পড়াইছি আমরা প্রিভিয়াস স্লাইডগুলোতে। তো এই স্লাইডগুলো যে সংজ্ঞাগুলো আছে, সূত্রগুলো আছে, তো এগুলো সবই হচ্ছে বাড়ির কাজ। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এই পড়াটাগুলো শুনো বা বারবার দেখো বা বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আবার আমরা কিছু এই বিষয়ের উপর ভিত্তি করেই আমরা অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ আবারও। ঠিক আছে, ওকে।